আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসির সভা। চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। জুনের শেষে প্রধানমন্ত্রীকে সফরে নিতে চায় চীন। 25শে মে থেকে 7 দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির। চট্টগ্রাম নগরীতে মিছিল মিটিং নিষিদ্ধ। জামাত আমিরের সঙ্গে সিঙ্গাপুরের হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ। রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ। নতুন ভিসিকে ক্যাম্পাসে ঢুকতে বাধা, চলছে ডুয়েট ব্লকেড। সৌদিতে হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক আটক। মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে উদ্ধার স্বামী স্ত্রী ও সন্তানের মরদেহ। 5 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস। হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিল ইরান। কঙ্গো উগান্ডায় ছড়িয়ে পড়েছে ইবোলা, জরুরি অবস্থা ঘোষণা WHOর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের এনইসি সভা। সোমবার 18 মে সকাল 10টায় রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা শুরু হয়। আলোচ্যসূচিতে রয়েছে 2026-27 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি চূড়ান্তকরণ ও অনুমোদন। এছাড়া 5 বছর মেয়াদী অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা উপস্থাপন ও অনুমোদনের বিষয়ও রয়েছে। একনেক বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাস্থল ত্যাগ করার পর আগারগাঁয়ে পরিকল্পনা কমিশনে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফলো আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রোববার 18 মে সকালে তিনি দেশে ফেরেন বলে জানিয়েছে রাষ্ট্রপতির প্রেস উইং। গত 9 মে স্বাস্থ্য পরীক্ষা ও ফলো আপ চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি। যুক্তরাজ্যে অবস্থানকালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তার হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হয়। পরে 12 মে জরুরি ভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি করা হয় এবং একটি স্টেন্ট রিং স্থাপন করা হয়। যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়্যাল পাপ ওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজি ডাক্তার স্টিফেন হোলি এর তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন হয়। পরীক্ষার সময় হৃদযন্ত্রের উল্লেখযোগ্য ব্লক ধরা পড়লে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করেন এবং স্টেন্ট স্থাপন করেন। বঙ্গভবন সূত্রে জানায়, রাষ্ট্রপতির এর আগেও হৃদরোগজনিত সমস্যার চিকিৎসা নিয়েছেন। বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে আগামী জুনের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে নিতে আগ্রহ প্রকাশ করেছে চীন। বেইজিংয়ের প্রস্তাব অনুযায়ী সফরটি 2 দিনের বেশি হতে পারে। সরকারের দায়িত্বশীল একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে দেশের একটি জাতীয় দৈনিক। সূত্র জানিয়েছে, সফরের দিনক্ষণ এখন চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিক আলোচনা অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছানোর একই দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করতে পারেন। আগামী 25 মে থেকে 1 জুন পর্যন্ত 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা 25 থেকে 1 জুন পর্যন্ত কর্মসূচি হাতে নিয়েছি। এর মধ্যে ঈদুল আজহা আছে। এ কারণে কেউ যদি 2-1 দিন পরে কর্মসূচি পালন করে সেটি করতে পারে। 31 মে দলের পক্ষ থেকে দুপুর 2টায় রমনা দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানে স্মৃতি বিজড়িত গ্রাফিতি মোছা নিয়ে এনসিপি ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে রাতভর উত্তেজনার পর নগরে জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত জনসমাবেশ ও মিছিল মিটিং ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সোমবার 18 মে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের করা এক গণবিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে বলা হয়, 18 মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ 1978-এর 30 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এই আদেশ জারি করেন সিএমপির কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। আদেশে বলা হয়, শান্তি শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার স্বার্থে উক্ত এলাকায় কোনো ধরনের জনসমাবেশ, মিছিল, মিটিং করা যাবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়। বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নন রেসিডেন্ট হাই কমিশনার ডেরেক লোহ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার 18 মে সকাল 9:30টায় রাজধানীর বসুন্ধরায় বিরোধী দলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সিঙ্গাপুর হাই কমিশনারের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাইকেল লি সাউথ এবং সাউথ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর তাই দায় আর্ন উপস্থিত ছিলেন। সাক্ষাতের সময় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প বাণিজ্যের উন্নয়ন, জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতান্ত্রিক অগ্রগতি, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামাতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং সহযোগিতার ক্ষেত্রেও সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবকট ঘোষিত কমিটি নিয়ে দ্বন্দ্বে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয় ক্ষুব্ধ শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শ্রমিকরা জানিয়েছেন, রোববার রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে 21 সদস্যের রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়। কিন্তু এই কমিটিকে প্রত্যাখ্যান করে শ্রমিকদের একাংশ এ নিয়ে সোমবার সকালে থেকে তারা সব রুটের বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেছেন, এই কমিটির অধীনে আমরা বাস চালাতে চাই না, এজন্য সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট ক্যাম্পাসে আন্দোলন আরও জোরদার করেছেন শিক্ষার্থীরা। সোমবার 18 মে সকাল থেকে পূর্বঘোষিত ডুয়েট ব্লকেট কর্মসূচি পালনের ফলে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। একই সঙ্গে প্রশাসনিক ভবনেও তালা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ফলে কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন না। গত বৃহস্পতিবার সরকার মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এরপর থেকে শিক্ষার্থীদের একটি অংশ এ নিয়োগের বিরোধিতা করে আন্দোলনে নামে। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী আন্দোলনে ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কিছু নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে। তবে আন্দোলনকারীরা দাবি করছেন এটি সম্পূর্ণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলন। কাগজপত্র সংক্রান্ত জটিলতায় সৌদি আরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব। তার সন্ধান এবং দ্রুত মুক্তির জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ সরকার। রিয়াদ এবং জেদ্দার দায়িত্বশীল কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের সঙ্গে যোগাযোগ, কনসুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত সৌদি সরকারের তরফে বাংলাদেশ সরকারকে আটক আহমেদ আলীর অবস্থানে নিশ্চিত কোনো তথ্য শেয়ার করা হয়নি। মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার 18 মে ভোরে শহরের আমিরাবাদ এলাকা থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ঈশা দাস ও 8 মাসের শিশু। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী শান্তনা রানী চন্দের বাসায় 3 বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপার এলাকার ইতালি প্রবাসী যতীন বারৈ ও স্ত্রী মিষ্টি বারৈ। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয় দিয়ে ওই বাড়িতে আসেন চিন্ময় দাস সহ পরিবারের 3 সদস্য। পরে হঠাৎ রাত 3টার দিকে পুলিশ খবর পেয়ে ঘরের দরজা ভেঙে শিশুসহ 3 জনের মরদেহ উদ্ধার করে। এ সময় একই দড়িতে বাবা ও ছোট শিশু সন্তানের মরদেহ ঝুলতে দেখা যায়। পাশে পড়েছিল স্ত্রীর মরদেহ। দেশের 5 জেলার উপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। সোমবার 18 মে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া আগামী কয়েকদিন দেশের সব বিভাগেই ঝড় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। ভূ রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর উপর থেকে নিজেদের সামরিক নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখন থেকে এই কৌশলগত জলপথ দিয়ে যে কোনো ধরনের নৌযান চলাচলের ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনী এবং আইআরজিসির সঙ্গে পূর্ব সমন্বয় করা বাধ্যতামূলক। হরমুজ দ্বীপের দক্ষিণাঞ্চলীয় রেড বিচ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই অঞ্চলে ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। আইআরজিসির নৌবাহিনী তাদের নিয়ন্ত্রণ ও কর্তৃত্বের পরিধি বাড়ানোর ঘোষণা দিয়ে জানিয়েছেন, প্রণালীটি এখন সম্পূর্ণরূপে তাদের সামরিক নজরদারিতে রয়েছে। নতুন এই নিয়মের আওতায় শত্রুভাপন্ন বা প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কোনো সামরিক জাহাজ বা নৌযানকে এই প্রণালী দিয়ে একেবারেই চলাচল করতে দেওয়া হবে না। তবে ইরান স্পষ্টভাবে জানিয়েছে, বন্ধুভাপন্ন দেশগুলোর বাণিজ্যিক ও সাধারণ নৌযানগুলো আগের মতোই এই জলপথ ব্যবহার করতে পারবে। ডেমোক্রেটিক রিপাবলিকান অফ কঙ্গো ডিআরসি এবং উগান্ডার নতুন করে ছড়িয়ে পড়া ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রোববার ১৭ মে এক দাপ্তরিক বিবৃতিতে সংস্থাটি সতর্ক করে জানায়, এই প্রাদুর্ভাব প্রতিবেশী দেশগুলোর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। কঙ্গোর ইতুরি প্রদেশে ইতিমধ্যে অন্তত ৮০ জনের সন্দেহভাজন মৃত্যু এবং ২৪৬ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। প্রাদুর্ভাবটি আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ার প্রমাণ মিললেও এটি এখনও মহামারী বা প্যান্ডেমিকের রূপ নেয়নি উল্লেখ করে WHO আপাতত আন্তর্জাতিক সীমান্তগুলো বন্ধ না করার পরামর্শ দিয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ।